তো প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব রাজনৈতিক একটা বিষয় নিয়ে। এবং সেই রাজনৈতিক বিষয়টা হলো যে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, যিনি এখন দেশের বাইরে আছেন, যিনি দীর্ঘ 15 বছরের বেশি সময় একটানা এই দেশে শাসক হিসেবে ছিলেন, দুর্দণ্ড তাপের সঙ্গে ছিলেন, এবং শেষ পর্যন্ত ওনার সরকারের পতন হয়েছে এবং উনি দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। উনি ভারতে কোথায় আছেন, কিভাবে আছেন আমরা জানি না, তবে এটুকু জানি ভারত সরকারের কাছে উনি আছেন, অতিথি হিসেবে হয়তো আছেন। মাঝে মাঝে ওখান থেকে ওনার কিছু অডিও বার্তা আমরা শুনতে পেতাম, এবং যতবার উনি অডিও বার্তা দিতেন তার কর্মীদের উদ্দেশ্যে, ততবারই দেখতাম যে তার পরপরই এদেশে একটা ধরনের অস্থিরতা তৈরি হতো, মিছিল, মিটিং, পুলিশি তৎপরতা এরকম দেখতাম। সবশেষ আমরা গতকালকে ভারতের মিডিয়া এনডিটিভি কে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন ইমেলের মাধ্যমে। উনি এনডিটিভি ওনাকে ইমেলের মাধ্যমে প্রশ্নগুলি পাঠিয়েছেন, উনি সেগুলো উত্তর দিয়েছেন। এর অনেক কথাই হয়েছে, কিন্তু যে কথাটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো উনি সেখানে বলেছেন যে উনি এবছরই দেশে ফিরছেন। তারপরে অনেক আলাপ, কিভাবে ফিরবেন, কারোর সঙ্গে আলাপ আলোচনা করে ফিরবেন, নাকি আপনি নিজে দলীয় সামর্থ্যের জোরে ফিরবেন, আপনার বিরুদ্ধে অলরেডি একটা মামলা, আপনার ফাঁসি রায় হয়ে আসে, তারপরে এসে কি আপনি সে আইনগত লড়াইগুলি করবেন না কি করবেন, এগুলো নিয়ে এরই মধ্যে রাজনৈতিক মহলে নানা ধরনের আলাপ হচ্ছে। যারা আওয়ামী লীগ করেন তারা একভাবে ব্যাখ্যা করছেন, যারা বিএনপি করেন তারা আরেকভাবে ব্যাখ্যা করছেন, যারা জামাত অথবা এনসিপি করেন তাদের এক ধরনের ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি। তো এর বাইরে যে আমি এমন একজনকে আজকে তার বক্তব্য শুনতে চাই, নাহিদ আক্তারের বক্তব্য শুনতে চাই, এই কারণে যে আমি যতদূর জানি নাহিদ আক্তার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। একজন অরাজনৈতিক ব্যক্তি, যিনি দেশ নিয়ে ভাবেন, সমাজ নিয়ে ভাবেন, আমাদের জীবন নিয়ে ভাবেন, ওনার কাছে শেখ হাসিনার এই বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করেন সেই জিনিসই আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। নাহিদ আক্তার, একটু লম্বা ভূমিকা দিলাম, খুবই দুঃখিত, আপনিও বিরক্ত হচ্ছেন বোধহয়, এত লম্বা বলার কি দরকার। তারপর আপনার কাছে জানতে চাচ্ছি যে শেখ হাসিনার ইন্টারভিউটা আমার মনে হয় আপনি দেখেছেন। আপনার ওই যে ওনার ঘোষণা যে এই বছরের মধ্যে দেশে ফেরার ঘোষণা, কিভাবে দেখছেন আপনি? কালকে থেকে লক্ষ্য করছিলাম, আমার নজরে আসছিল বারবার বিভিন্ন আর কি পত্র পত্রিকা বা এবং আমি যে ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি, চিফ প্রসিকিউটরের বক্তব্য শুনেছি, এছাড়া বিভিন্ন লেখা, বিভিন্ন ধরনের ওপিনিয়ন, যেমন ধরেন আওয়ামী লীগের যারা আছেন, হ্যাঁ, সেই আওয়ামী লীগের যে ব্যক্তিবর্গ, তার সাপোর্টার, আমাদের ফেসবুক যে প্রোফাইল আছে যাদের বাংলাদেশি, আমরা বাংলাদেশি মানুষরা ফেসবুকে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ভীষণ অ্যাক্টিভ, এবং তারা খুব অ্যাক্টিভলি যে কোনো বিষয়ে আর কি সবসময় ওপিনিয়ন দিয়ে থাকে। তো আপনি যেরকম বলেছেন, এক এক দল বিষয়টাকে এক এক ভাবে দেখছেন। যেমন আমার চিফ প্রসিকিউটরের কথাগুলি খুবই ইন্টারেস্টিং লেগেছে, আবার আবার কিছু কিছু জায়গায় এটাও মনে হয়েছে যে উনি যেটা বলেছেন সেটা আবার আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি, কারণ উনি বলেছেন এটা ওনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। কিন্তু আমি যে শেখ হাসিনাকে চিনি, এবং যে শেখ হাসিনাকে আমরা দেখে চিনি, আমি বলে দিই আমি ব্যক্তিগতভাবে চিনি না, কারণ আমি বাংলাদেশ থেকে দূরে 15 বছরের উপরে সময়, তো আবার কেউ যেন না বোঝে যে আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, প্রশ্নই আসে না। তো যাই হোক, তো উনি বলেছেন যে এইগুলি হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করেছেন। তো উনি আরো বলেছেন যে ধরেন যে সমস্ত আর কি চ্যালেঞ্জ ওনার উপরে আমরা ছুড়ে দিয়েছি, সেগুলি উনি কিছু মোকাবেলা করলেন না। তারপরে তার বিরুদ্ধে যখন প্রসিকিউশন হয়েছে সেগুলি কোনো আনসার করেননি। তো উনি এখন যে বলছেন উনি আসলে আসবে না। তো এদিকে আবার দেখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু একটা ভালো কথা বলেছেন, ওনার কথাটা আমার ভালো লেগেছে যে উনি ওনার আসতে কোনো বাধা নেই, একদম স্পষ্টত বলেছেন যে আসতে কোনো বাধা নেই। হ্যাঁ, তো এখন শেখ হাসিনা, এখন প্রশ্ন হচ্ছে যে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে উনি কি আসবেন কিনা। এখন আমার কাছে মনে হয় যে উনি ভীষণ সাহসী একজন নারী, ভীষণ সাহসী, এবং ওনার যে বাবার যে হিস্ট্রি, যে ওনার বাবা মনে হয় বঙ্গবন্ধু 14 বছর মনে হয় জেলে ছিলেন,
তো সেই লেগেসিটা কন্টিনিউ করতে যদি উনি মনে করেন যে আমি জেলে যেতে ভয় করি না, তাহলে উনি হয়তো ওরকম একটা ডিসিশন নিয়ে নিতে পারেন। তো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি এসে মানে উনি আইনি লড়াইটা চালিয়ে যাবে এসে, সেটা তো উনি নিজেও বলেছেন। তো ব্যাপারটা আসলে ভালো। এটা আমার কাছে মনে হয় যে উনি যদি আসে সেটা পজিটিভ, কিন্তু আমি একটা বিষয় একটু ক্রিটিক্যাল যে ওনার আসার জন্য এর রাইট টাইমটা তৈরি হয়েছে কিনা। সেটা যদি আমাকে ব্যক্তিগতভাবে আপনি প্রশ্ন করেন, তাহলে আমার মনে হয় না যে এটা একটা রাইট টাইম। কারণ বাংলাদেশে কেবল একটা নতুন সরকার বসেছেন, একদম নিউ গভর্নমেন্ট ফর্ম করেছে, তাই না? এখন নিউ গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথে যে তাদের যে মানে আপনার জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু অতটা নিচে তলানিতে নামেনি। যে শেখ হাসিনা এখন আসলেই বিপুল সংখ্যক মানুষ, কোটি কোটি মানুষ তাকে ওয়েলকাম করবে, আমার মনে হয় না এটা আসলে এইরকম ক্ষেত্র এখনো প্রস্তুত হয়েছে। এছাড়াও 24-এর যে বুন্ডটা, সেই 24-এর বুন্ডটা এখনো কিছু না কিছু বেশ ভালোভাবেই আছে। যদিও 24 সম্পর্কে এখন মানুষের অনেক নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, সেগুলির পেছনে প্রফেসর ইউনূস নিজেই দায়ী। প্রফেসর ইউনূস যখন বলেছেন যে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে এটা হয়েছে, ওই কথাটাই আসলে 24টাকে একেবারে নিচে তলানিতে নামিয়ে দিয়েছে। এরপরে যারা 24-এর আর কি কপিরাইট হোল্ডার্স, মানে যাদের কাছে 24-এর কপিরাইট, যারা দাবি করতো যে আমরা, মানে বিশেষ করে জামাত এনসিপি, তারা কিন্তু বারবারই যে মানে স্বাধীনতা বিরোধী স্ট্যান্ড নিয়ে এবং 24-কে 71-এর এগেনস্টে দাঁড় করাতে যে এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে, যে পরিস্থিতিতে মানে 24 সম্পর্কে মানুষের মানে জনগণের যে রোমান্টিসিজম ছিল, সেটা কিন্তু একেবারে ধুলোয় প্রায় মিশে গেছে। কিন্তু এমন ভাবে মেশেনি যে এখান থেকে শেখ হাসিনা এসে সেই ধুলোর উপরে দাঁড়াতে পারে, এতটাও একেবারে বিলীন হয়ে যায়নি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনার ফিলটা অত বেশি পজিটিভ হয়নি। ওনার ফিলটা পজিটিভ হতে আরো কয়েক বছর লাগবে, এই এতটুকু আমি আপাতত মনে করি। আপনি যদি অন্য কোনো কোয়েশ্চেন করেন, সেটার আনসারটা আমি দিচ্ছি। না এখন নাগারে কথা বলে যাচ্ছি তো। না ঠিক আছে, হয়তো উনি আসবেন অথবা আসবেন না। আপনি যেটা বললেন সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, যে ওনার আসার জন্য অনুকূল পরিস্থিতি এখনো দেশে তৈরি হয়েছে কিনা, রাজনীতির মাঠে সেটা আছে কিনা। এখানে কয়েকটা আমাদের মানুষের রাজনৈতিক চিন্তা ভাবনা কর্মকাণ্ড আসলে কিছু কিছু ঘটনার উপর নির্ভরশীল। যেটা আপনি মতন বললেন যে বর্তমানের অব্যবস্থা এর বিপরীতে অতীতের সুব্যবস্থা, মানুষ একটা কম্পেয়ার করে কিন্তু। তো আবার অতীতের যদি কোনো দুর্ব্যবস্থা থাকে, অতীতের যদি কোনো দুঃসহ পরিস্থিতি থাকে, সেটাও মানুষ কিন্তু স্মরণে রাখে, ওটাও ভুলতে হয়। অতীতের খারাপগুলি ভুলতে হয়, বর্তমানে খারাপগুলি যখন মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলে, তখন তারা অতীতের উপর নির্ভর করতে চায়। আপনি ঠিকই বলেছেন যে সেরকম অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি। কিন্তু পাশাপাশি আরেকটা আমি যে কথাটা আপনাকে জানতে চাচ্ছি, যে এই যে ধরেন উনি যখন আসার ঘোষণা দেন এবং একটা টাইম ফ্রেম করে দেন যে আমি এই সময়ের মধ্যে আসবো, উনি কিন্তু এই বছরের মধ্যে বলেছেন, তার মানে ডিসেম্বরের মধ্যে। যদি ডিসেম্বর হয় তাহলে ধরেন 6 মাস, অথবা এই মাসটা শেষ হয়ে গেল, তাহলে আর 5 মাস। উনি আগামী 5 মাসের মধ্যে আসবেন। আপনি যে অনুকূল পরিবেশের অনুপস্থিতি দেখতে পাচ্ছেন, সেটা এই 5 মাসের মধ্যে হয়ে যাবে এমনটি আমি জানি না, আপনি মনে করেন কিনা। কিন্তু ইমিডিয়েট যে প্রতিক্রিয়াটা হয়, যে ওনার যারা কর্মীরা থাকেন, নেতা কর্মী থাকেন, অনুসারী থাকেন, তাদের মধ্যে এক ধরনের কিন্তু উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনার কি ফল সেটা আমরা দেখছি। তো সেই উত্তেজনাটা কি এই যারা দেশে আছেন তারা কি সেটাকে ধারণ করতে পারবেন কিনা? খুবই আর কি ইম্পর্টেন্ট একটা জায়গায় আপনি এসছেন। মানে 5 মাস যদি আপনি টাইম নির্ধারণ করেন, তাহলে 5 মাস ইনাফ না একেবারে যে অনুকূল, সম্পূর্ণ অনুকূল, ধরেন 80% অনুকূল পরিস্থিতিও যদি তৈরি হতে হয়, সেটার জন্য আরো কিছু সময় প্রয়োজন। কারণ ওই যে বলেছি না, যে নতুন একটা গভর্নমেন্ট ফর্ম করেছে, সেখানে তারেক রহমানের একটা ইমেজ আছে খুবই পজিটিভ। কেবল চায়না মালয়েশিয়া ভ্রমণটা হলো, এবং চায়না মালয়েশিয়া ভ্রমণেরও কিন্তু হাইপ একটা তৈরি হয়েছে, এবং সেই হাইপটা মোস্টলি পজিটিভ। আমাদের মিডিয়া খুবই পজিটিভ ভাবে পোট্রে করছে, বেশিরভাগ মানুষই বলছে যে এটা খুবই পজিটিভ। সেটা নিয়ে আলোচনা আছে, সেটা নিয়ে অনেক ধরনের ক্রিটিসিজম আছে, সেটা ডিফারেন্ট একটা আলোচনা। যাই হোক, তো অলটুগেদার তারেক রহমান কিন্তু তার জন্য একটা পজিটিভ
এবং খুবই ডিফারেন্ট একটা জায়গা নিজের জন্য তৈরি করেছেন। মানে ওনার যে পোর্ট্রেয়ালটা, ওনার যে ইমেজটা, সেটা কিন্তু কনভেনশনাল বাংলাদেশি পলিটিশিয়ানদের থেকে অনেক আলাদা। এবং উনি যে আলাদা না, এই জায়গাটাও এখন পর্যন্ত যেতে পারেনি মানে বাংলাদেশের নতুন গভর্নমেন্ট। ধরেন 3 বছর পরে বা 2 বছর পরে এমন কিছু হলো যে তারেক রহমানের যে নিজস্ব যে ক্যারেক্টারিস্টিক, ওই ক্যারেক্টারিস্টিকের উপরে, যেমন ডক্টর ইউনূসের সম্পর্কে তো আমরা অনেক পজিটিভ ছিলাম, সেটাকে ফুল একেবারেই শুধু ইউনূস বলে সবাই বক্তব্য দেয়। তো এখন ওই রকম কোনো জায়গায় বা অতখানি খারাপ জায়গায় নাও যদি যায়, কিছুটা নেগেটিভ ইমেজ যদি তার তৈরি হয়, সেই ক্ষেত্রে শেখ হাসিনার জন্য একটা প্রপার বা কিছুটা পজিটিভ ফিল তৈরি হয়। এই মুহূর্তে 5 মাসের মধ্যে কিন্তু বিএনপির হাতে চরম একটা শক্তি আছে, সেটা হচ্ছে সময়ের শক্তি। যে আমরা কেবল শুরু করেছি, কেবল ফর্ম করেছি আমাদের গভর্নমেন্ট। সুতরাং গভর্নমেন্ট এই এত এত অল্প সময়ের মধ্যে এমন কোন মিরাকুলাস কাজ করে দেখাতে পারবে না যেটাতে বাংলাদেশ একেবারে সিঙ্গাপুর হয়ে যাবে। এটা কিন্তু প্রমাণ করা যায় এবং এটা সম্ভব, এবং সেটা পাবলিকও কিন্তু সেটা বুঝবে। একদম যারা কম লেখাপড়া জানে তাদেরকেও যদি বোঝানো হয় যে তারা কেবল ক্ষমতা এসছেন এবং এই কয়েকটা মাসে তেমন কিছু করা যায় না, সেও সেটা বুঝে নেবে। সুতরাং এই পরিস্থিতিটা আসলে অনেকটা বিএনপির ফেভারে কাজ করছে আমার আমার মনে হচ্ছে। কিন্তু আপনি যে নেক্সটে যে কথাটা বলেছেন যে উনি যখন বলছেন যে আমি 1 বছরের মধ্যে ফিরবো বা আমি ফিরবো, ওনার এই ব্যাপারটা, এই কথা বলাটা আমি খুব পজিটিভ মনে করি। এটা কিন্তু একটা মোটিভেশন, ইটস নট জাস্ট এ মেয়ার স্পিচ যে মানে আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার। হ্যাঁ, এটা শুধুমাত্র যে এটা কিন্তু ওনার পুরো যে আওয়ামী লীগের যে কর্মীরা আছেন তারা তো ভীষণ এখন অত্যাচারে জর্জরিত, এবং বিভিন্ন জায়গায় যে কিছুদিন আগে জেলে একজন কর্মী মারা গেছেন। এই যে তুরাগের যে সমস্ত আমরা শুনছি, তুরাগের কাণ্ড, যে তুরাগ কাণ্ড, সেগুলি অলটুগেদার যে তাদের যে মনোবল খুব আর কি কম, একেবারে নিচে নেমে আসছে, ওই জায়গাটা আর কি খুব এনার্জিটা নিয়ে আসে যখন তাদের যে যখন শেখ হাসিনা বলে যে মানে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার চক্রান্ত, এবং যার কারণে আমি ফেরত আসতে চাই এবং আমি জনগণের জন্য ফিরবো, আমি ক্ষমতার লোভে ফিরবো না, আমি জনগণের কারণে বা গণতন্ত্র ফিরিয়ে দিতে ফিরবো। তখন হয় কি আপনার ওনার আওয়ামী লীগের যে কর্মীরা আছে এরা খুব শক্তি পায়, এবং এটা আমার মনে হয় উনি যদি এই বছরের শেষে নাও আসে, ওনার বলাটার মাধ্যমে উনি সবাইকে একটা পজিটিভ এনার্জি যে দিতে পেরেছে এবং এটা নিয়ে একটা হাইপ তুলতে পেরেছে, যে আমরা কথা বলছি, সবাই মিডিয়া হাইপ তুলছে, এই যে প্রচারণায় প্রসার ঘটে যাবে, মানে দেখা যাচ্ছে যে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। তো সে কিন্তু এভাবে আরেকটা বার্তা দিচ্ছে যে আই এম নট স্কেয়ার্ড, আমি ভীত না, আমি মানে আমি আইনি লড়াই চালিয়ে যাব এবং আমি এসে আইনি প্রক্রিয়ায় লড়বো। এবং সে জানে যে মনে হয় তাকে যে এয়ারপোর্ট থেকেই তাকে পুরো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, স্টিল সে এই কারেজটা যে দেখাচ্ছে, এই যে একটা কারেজ, এটা কিন্তু কন্টিজিয়াস, ছোঁয়াচে রোগের মতো। এই কারেজটা কিন্তু তার যে আওয়ামী লীগের যারা আছে তারাও সবাই এই কারেজটা অনেক হোপফুল হয়, ঠিক আছে। এবং আমি আসবো, এই কথাটা বললে যে আমি 5 মাসের মধ্যে আসবো, সেটা যদি নাও হয়, আমি যে আসবো এটা আমি বলার চেষ্টা করছি যে আমি কখনো না কখনো এবং খুব নিয়ার ফিউচার আমি চলে আসবো। সুতরাং সবকিছু রেডি থাকুক এবং তাদের অ্যাক্টিভিটি গুলি যাতে চলতে থাকে। আরো একটা ব্যাপার আছে, জানি না আমি পরে বলবো কিনা, ভারতের যে কূটনৈতিক, আচ্ছা আমার এখানে আরেকটা ব্যাপার কিন্তু সন্দেহ হয়, সেটা হচ্ছে ভারতের যে কূটনৈতিক যে চাপ, সেটা এখানে আছে কিনা, ভারত সরকার এই মুহূর্তে তাকে রাখতে চাচ্ছে কিনা, বা ভারত সরকার মানে তাকে ফিরিয়ে দিতে চাচ্ছে কিনা।
আরেকটা জিনিস দেখবেন যে মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে বাংলাদেশ কি যে বাংলাদেশের যে কূটনৈতিক তৎপরতা সেটা সাকসেসফুল হয়েছে কিনা, তারা ইন্ডিয়াকে কনভিন্স করতে পেরেছে কিনা যে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই, তারা তো বারবারই বলছে। এবং সেটা জিও পলিটিক্যাল একটা কোয়েশ্চেন কিন্তু, যে ইন্ডিয়া আসলে কি চাচ্ছে, ইন্ডিয়ার নেইবার কান্ট্রির যারা প্রেজেন্ট গভর্নমেন্ট আছে তাদের সাথে তাদের সম্পর্ক দরকার, পলিটিক্যাল মানে ভূ রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন সবকিছু। বা যখনই চায়নার সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক হয় এবং চায়নাকে চুজ করা, এটা কিন্তু খুবই জটিল একটা স্ট্র্যাটেজিক সমীকরণ। এবং এই সমীকরণের ফলাফল হিসেবেও কিন্তু ইন্ডিয়া চাইবে যে বাংলাদেশ সম্পূর্ণ যেন ডিসকানেক্ট না হয়ে যায়। মানে বাংলাদেশের মানে তারেক রহমানের যে এই দুটো দেশকে চুজ করা, এটা কিন্তু খুবই ভালো একটা স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল। এই ডিসিশনের কারণেও কিন্তু ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ডিসিশন বাংলাদেশের প্রতি একটু চেঞ্জ হবে। তো আমি এইটাও কিন্তু মানে ফেলে দেওয়ার মতো না যে ইন্ডিয়া কিন্তু যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে অজিত দোভাল মনে হয়, আমি প্রনাউন্সিয়েশনটা ঠিক করেছি কিনা জানি না, ওনার সাথে তো শেখ হাসিনার হিটেড একটা হয়েছিল, কনভারসেশন হয়েছিল। তো এই অল টুগেদার এইসব কারণে ইন্ডিয়া কি চাইছে এই মোমেন্টে, সেই ব্যাপারটাও চিন্তা করে দেখার আছে আর কি। না, আমি আরেকটা কথা বলছিলাম আপনাকে, যে এই যে আপনি বললেন যে উনি ফিরে আসবেন, এটা তার নেতা কর্মীদের মধ্যে এক ধরনের পজিটিভ এনার্জি দেবে। এবং তারপর আপনি এটাও বললেন যে তারপরে যদি সে 5 মাসও এনার্জি মিনিমাম দেবে, 5 মাস পরে যদি উনি নাও ফিরেন, তাও সেটা কোনো ক্ষতির কারণ হবে না। এটা যেমন ঠিক আছে, আপনি মনে করতে পারবেন যে কিছুদিন আগে উনি একবার বলেছিলেন যে আমি আশেপাশে আছি, সীমান্ত দিয়ে চট করে ঢুকে পড়বো, এই ধরনের কথা কিন্তু বলেছিলেন। এবং সেই চট করে ঢুকে পড়া হয়নি, কিন্তু এই যে চট করে ঢুকে পড়বো এটা নিয়ে কিন্তু হাস্যরস হয়েছে। তো এই হাস্যরসটা কি আবার দলের জন্য ক্ষতি করবে কিনা? এবং ওনার মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, ওনারও তো বয়স হয়েছে না, এই বাস্তবতাটা তো মানতে হবে যে 80 বছর হয়ে গেলে তারপর নতুন করে শুরু করা, নতুন ইনিংস শুরু করা খুব একটা সহজ নয়। কিন্তু উনি কিন্তু একটা কাজ করেছেন, সেটা হলো যে ওনার যে দলের যারা নাকি এতদিনের ওনার সঙ্গে যারা ছিলেন, এবং আমি তো বলবো যাদের কারণে উনি ডুবেছেন, ওনার দল ডুবেছে, ওনার সরকার ডুবেছে, উনি কিন্তু তাদের কাউকেই কিন্তু সমালোচনা করেননি, তাদের কাউকে শাস্তি দেননি, প্রত্যাখ্যান করেননি। উনি ওনাদের নিয়েই ফিরতে চাচ্ছেন। তো আওয়ামী লীগের যদি সেই আগের রূপে ওনাদেরকে নিয়ে ফেরা হয়, সেটা কি আপনার মনে হয় যে আওয়ামী লীগের জন্য ভালো হবে, অথবা আওয়ামী লীগকে দেশের মানুষ সেক্ষেত্রেও কি সহজে গ্রহণ করতে পারবে? এই দেশের মানুষ আওয়ামী লীগকে কতখানি গ্রহণ করবে সেটা ডিপেন্ড করবে উনি কবে ফেরে। বাংলাদেশের মানুষের সাইকোলজি খুবই উইয়ার্ড, মানে ডিফারেন্টলি কাজ করে, তারা খুবই ইমোশনাল। ধরেন এখন একটা পরিস্থিতি হয়েছে যে বিএনপি তাদের আর কি মনোবাঞ্ছা পূরণ করতে পারেনি কোনো কারণে, এমন একটা পরিস্থিতিতে সে যদি ফেরে, তখন সবকিছুই বেশিরভাগ জিনিসই দেখা যাবে যে বাংলাদেশের মানুষ মেনে নিবে। এখন উনি উনি যে কাজগুলি উনি করেছেন, ডেফিনেটলি যে ওনার যে উনি যাদের সবাইকে নিয়ে যে ফিরবে বা তাদের কাউকে তিনি আর কি কোয়েশ্চেন করেনি, তারা কন্টিনিউ করেছে তাদের ক্ষমতা এবং তাদের অ্যাক্টিভিটিস, এগুলিও উনি আর কি খুব একটা শক্ত হাতে দমনও করেনি। এই জিনিসগুলি উনি তখনই আর কি এই এই যে ব্লেম, এটা থেকে মুক্তি পাবেন উনি যদি দেশে এসে তাদেরকে প্রসিকিউশনের আন্ডারে বা তাদেরকে ওই কাঠগড়ায় দাঁড় করায় যে এই এই ব্যক্তিরা এটা করেছে। কিন্তু দেশে ওনার যে আপনি প্রথম যেটা বলেছিলেন যে উনি যে হাস্যকর যে টুক করে দেশে ঢুকে যাব, এই যে এই ধরনের কথা কিন্তু উনি বলেন, ওই যে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিবে, তারপরে হচ্ছে পানির মধ্যে চুপনি দিয়ে উঠাবে, এই ধরনের কথাবার্তা। ওনার ওনার কিন্তু মেইন প্রবলেম হচ্ছে দ্য ওয়ে শি স্পিক্স, মানে উনি কিন্তু পলিটিক্যালি শার্প স্পিচ খুব কম দেয়, মানে উনি বেশিরভাগ ক্ষেত্রেই খুব চাইল্ডিশ কিছু শব্দ ব্যবহার করেন, যেগুলি নিয়ে অনেক ট্রোল হয়, ভিডিও মিম টিম বানায়, এরকম হয়েছে ওনার। এবং 24-এও কিন্তু ওনার সবচেয়ে বড় যে ড্রব্যাকটা ছিল, যে কারণে ওনার ফিরে যেতে মানে ওনার চলে যেতে হলো, সেটার কারণ ছিল হচ্ছে মানে উনি যে
কথাবার্তা বলেছেন, ওনার যে বক্তব্যগুলি পলিটিক্যালি খুব আনশার্প ছিল, তো ওনার পলিটিক্যালি আনশার্প কথাবার্তা সবসময় ছিল। কিন্তু এই মোমেন্টে যেটা বলেছেন, আমার কাছে মনে হয় না যে বিগত দিনের ওই গল্প যে উনি টুপ করে ঢুকে যাবে বা কাউকে পানিতে ফেলবে এটা সেটা, ওইগুলির সাথে এটার যে খুব একটা আসলে মিল আছে এটা আমার মনে হয় না। কারণ এই মোমেন্টে সিনারিওটা ডিফারেন্ট, এবং এই মোমেন্টে কিন্তু ওইরকম ফানি কোনো আর কি উনি পাঞ্চ লাইন কিন্তু দেয় নাই। সবসময় কিন্তু উনি একটা পাঞ্চ লাইন দিয়ে দেন। এবার কিন্তু আমি কোনো পাঞ্চ লাইন দেখছি না, বরঞ্চ এটা মোস্টলি আমার কাছে শার্পই মনে হয়েছে। এটা অলটুগেদার ভারতে তার বর্তমান কি অবস্থা, ভারতের ভূ রাজনীতি, বাংলাদেশের সাথে ওনার মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশের সরকারের ভারতের সাথে কি ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করবে ভবিষ্যৎ, অলটুগেদার অনেক কিছু সাথে ব্যাপারটা জড়িত। এখন ওনার নেতাকর্মীদের জন্য জিনিসটা এই মোমেন্টে কঠিন হয়ে যায় এমন কোনো বক্তব্য আমি এই সময়ে বা এই আজকের ঘটনায় দেখতে পাচ্ছি না। তাহলে তো আপনি বলতে চাচ্ছেন যে এটা তার জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক চাল হতে পারে। রাইট, দ্যাটস হোয়াট আই থিংক। এবং এটা 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 সাকসেসফুল হতেও পারে, নট নেসেসারিলি যে এটা শুধু। আমি কিন্তু একবারও বলছি না যে উনি শুধু বলেছেন, উনি এটা করবে না। আমি কিন্তু তাকে ব্যক্তিগতভাবে খুবই সাহসী মানুষ মনে করি, এবং তিনি করতেও পারেন। আর আবার এট দ্য সেম টাইম আবার অনেকে বলতে পারেন তার সাহসী হলে তাহলে 24-এ তিনি পালিয়ে গেলেন কেন। দেখেন 24-এর ঘটনা ভিন্ন। ওই সময় মানে লক্ষ লক্ষ মানুষ এসে যখন ঘেরাও করবে তখন ওই ওই পরিস্থিতিটা, এখন আমি কিছু বলতে চাচ্ছি না, বাট ওই পরিস্থিতিটার সমীকরণটা ভিন্ন ছিল। তো উনি এই মুহূর্তে যে আসতে পারে না সেটা সত্য না, তবে এইটা অবভিয়াসলি ইটস এ ভেরি মানে স্ট্র্যাটেজিক পলিটিক্যাল ডিসিশন, এবং পলিটিক্যাল মেসেজ উনি ওনার মানে নেতাকর্মীদের দিতে যাচ্ছেন। সেটাও অলটুগেদার এভরিথিং ক্যান হ্যাপেন, মানে মাল্টিপল ট্রুথ থাকতে পারে ব্যাপারটাতে। অনেক ধন্যবাদ নাহিদ আক্তার। আমি দর্শকদেরকে বলবো, আপনারা নিশ্চয়ই শুনলেন যে শেখ হাসিনার এই ফিরে আসা না আসা নিয়ে নাহিদ আক্তারের ব্যাখ্যা। আমার মনে হয় না যে তার সব কথাই আপনাদের পছন্দ হবে, আবার এমনও মনে হয় যে উনি এমন কিছু কথা বলেছেন যেগুলো হয়তো আপনারা ভাবেননি।